আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানিয়ে দাও ভাই, আপনি কি অসুস্থ? হ্যাঁ, আমি অসুস্থ, অ্যান্ড মানে বেশ গতকাল থেকে একটু অসুস্থ, গতকাল না গত পরশু থেকে। তো মোটামুটি এখনো শরীরে অনেক জ্বর, ওষুধ খাচ্ছি, দেখা যাক। আপনি কিশোরগঞ্জ আসবেন কবে? ইনশাল্লাহ সুস্থ থাকলে, যদি বেঁচে থাকি তাহলে বৃহস্পতিবার ইনশাল্লাহ কিশোরগঞ্জ আসবো। আচ্ছা, তো যাই হোক, আসো তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমি একটু অসুস্থ, একটু আস্তে কথা বলবো, জোরে কথা বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। তো আসো আমরা তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। ময়মনসিং আসবেন কবে? ময়মনসিং কবে আসে ঠিক নেই। ঠিক আছে, আসো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। ছোট একটা টপিক, বানানের নিয়মগুলো পড়লে আমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আমরা মোটামুটি কমন পেয়ে যাই। হ্যাঁ, এর আগে একটা ক্লাস ছিল কিন্তু পুরোটা ক্লাস নিতে পারিনি, মানে খুব মানে আংশিক ক্লাস নিয়েছি। ওকে, আচ্ছা, একজন বলছেন, মারিয়া বলছে ভাই আপনি আপনার সুস্থ হয়ে ক্লাস নিতেন না। 23 ব্যাচের পরীক্ষা কাছাকাছি চলে আসছে, তো এই জন্য যতটুকু পারি চেষ্টা করব। মোটামুটি কয়েকটা প্রশ্ন বুঝিয়ে দিতে পারলেও তোমরা একটু টাচে থাকবে পড়াশোনার। হ্যাঁ, তো যাই হোক, সাউন্ড এমনিতেই কম, কারণ আমি আস্তে কথা বলতেছি। তো যাই হোক, তোমরা একটু ইয়ে করে নিও, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়, আজকের ক্লাসে। তো আজকে প্রথমত আমরা আলোচনা করব, এই প্রশ্নটা একটু সলভ করব। বিভিন্ন প্রশ্নগুলো বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছে আমরা বেসিক্যালি সেই প্রশ্নগুলো সলভ করব। ওকে, আচ্ছা, তো আজকে প্রথমত আমরা যে প্রশ্নটা সলভ করব সেটা হচ্ছে সাউন্ড কম। আচ্ছা, ওইটা আমি এটা ইয়ে করে নিই। ওকে, এখন আশা করি সাউন্ড ক্লিয়ার আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সাউন্ড আশা করি এখন ক্লিয়ার আছে। তো আসো আমরা প্রথমত এই প্রশ্নটা একটু সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে যে, এখন একটু জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা এখন। আচ্ছা, ঠিক আছে।
তো প্রথমত আমরা এই প্রশ্নটা একটু সলভ করবো যে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানে, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লিখো, বা আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম। তাহলে প্রশ্ন দুইটা হতে পারে, যে কোন দুইটা প্রশ্নের উত্তরই এক। দেখো প্রশ্নটা বোর্ডে অনেকবার এসেছে, ঢাকা বোর্ড 2016, রাজশাহী বোর্ড 2016-17, কুমিল্লা বোর্ড 2016-17, যশোর বোর্ড 2019, 16-15, চট্টগ্রাম বোর্ড 19, এভাবে অনেকগুলো বোর্ডে প্রশ্ন এসেছে। তো আমরা একটু এই প্রশ্নটা আজকে একটু সলভ করব। এখানে তোমাদের প্রশ্নগুলো আসবে। আচ্ছা, বানানের নিয়ম থেকে কোশ্চেন সলভের কিছু নাই, এখানে তোমাকে প্রশ্ন বলবে, প্রশ্ন তোমাকে নিয়মগুলো লিখতে হবে। ওকে, তো তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের যে আলোচনা, সেখানে আমরা চলে যাচ্ছি। প্রথমত আসো আমরা একটা নিয়ম করে আলোচনা করি। ওকে, চলো আমরা এই প্রশ্নটা একটু সলভ করি। তোমরা একটু খাতায় লিখে নাও, আমি একটু 30 সেকেন্ড সময় দিচ্ছি, এই প্রশ্নটা খাতায় লিখে নাও। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম, অথবা লিখো আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম। ঠিক আছে, ওকে, একটু লিখো, প্রশ্নটা লিখো, লিখে আমাকে বলো লেখা ডান। তাহলে আমরা এইভাবে একটা করে প্রশ্ন সলভ করব। বেশি না, 5-6টা প্রশ্ন শিখলে মোটামুটি ঘুরে পেঁচাই সবগুলো প্রশ্নের উত্তর তুমি করতে পারবা। 9 তারিখ কিশোরগঞ্জ আসবেন? আসবো, 9 তারিখ কিশোরগঞ্জ আসবো। ঠিক আছে, তোমরা কেউ থাকলে চলে আসতে পারো, 23 ব্যাচের একটা প্রোগ্রাম রান হবে। ঠিক আছে, ডান। এবার আসো তাহলে আমরা একটু চলে যাই। ওকে, নিয়মগুলোতে চলে যাই। নিয়ম 1 লিখো, নিয়ম 1 লিখো, রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। রেপের পর ব্যঞ্জন বর্ণের কি হয় না? দ্বিত্ব হয় না। রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। এটার মানে কি খেয়াল করে দেখো। ধরো এই যে সূর্য, এই সূর্য, এখানে তুমি খেয়াল করো, এটা শুদ্ধ বানান, কিন্তু এখানে জ আছে না, এই জয় তুমি যদি রিপিট করো তাহলে সেটা ভুল। মানে এখানে রেপ আছে, এই জন্য এই বানানটা, সূর্য বানানটা কখনোই হবে না, অর্থাৎ জফালা। এই যে দেখো এখানে জয়ের পর এই যে জ, মানে এখানে তো জফালা যত একই জিনিস। তো এই জিনিসটা বলছে যে রেফের পর ব্যঞ্জন বর্ণের কখনো কি হবে না? দ্বিত্ব হবে না। আচ্ছা, এরপর দেখো কার্য, তাহলে কার্য, এই যে এইটা শুদ্ধ। এখন কেউ যদি এভাবে যদি লিখে যে কার্য, তাহলে এই বানানটা ভুল। এবার তোমরা আমাকে একটু বলো যে আমি যদি বলি কার্যালয়, তাহলে কার্যালয় এই বানানটা শুদ্ধ নাকি কার্যালয় এই বানানটা শুদ্ধ? বলো তো, উপরের বানানটা শুদ্ধ হবে নাকি নিচের বানানটা শুদ্ধ হবে? রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। বলো কোনটা সঠিক, উপরেরটা নাকি নিচেরটা? কি হবে? গুড, উপরেরটা। যেহেতু কার্য বানান এটা সঠিক, কাজেই কার্যালয় বানান জফালা দিলে ভুল হবে। কিন্তু বাংলাদেশের অনেক কার্যালয় দেখা যায় যে নিচের বানানটা সঠিক। তাহলে বলো তো 1 নাম্বার নিয়ম কি ক্লিয়ার? যে রেপের পর ব্যঞ্জন বর্ণের কি হয় না? দ্বিত্ব হয় না। অর্থাৎ রেপের পর ব্যঞ্জন বর্ণের সেটার আর ডাবল হবে না, সেটার আর দ্বিত্ব হবে না। ঠিক আছে, রেপের পর কখনো ব্যঞ্জন বর্ণের কি হয় না? দ্বিত্ব হয় না। আচ্ছা, এবার আসো খেয়াল করা। এরপর লিখো শব্দের শেষে বিসর্গ বসে না। লিখো 2 নম্বর নিয়ম, লিখো শব্দের শেষে বিসর্গ বসে না। লিখো শব্দের শেষে বিসর্গ বসে না। দেখো বস্তুত বানানটা এইভাবেই আমাদেরকে লিখতে হবে। এখন কেউ যদি বস্তুত বানান, অনেক জায়গাতে বস্তুত বানান এইভাবেই লেখা থাকে, কাজে এই বানানটা কিন্তু ভুল। যেমন আমরা প্রধানত বানান, এই প্রধানত বানান এটাই সঠিক, কিন্তু অকারণে শব্দের শেষে প্রধানত আমরা এই বিসর্গটা যখন বসিয়ে দিই তখন সেটা বানান ভুল হয়ে যায়। কি হয়ে যায় বলতো? সেটা বানান ভুল হয়ে যায়। যেমন আমরা প্রায় সময় মূলত লিখি, আমরা অনেকে এমন করে মূলত, এটা শুদ্ধ, বাট মূলত বানান যখন আমরা এমন করে লিখব তখন সেটা বানান ভুল হয়ে যাবে। তাহলে নিয়ম নাম্বার 2, শব্দের শেষে অকারণে
শব্দের শেষে নিয়ম লিখো যে শব্দের শেষে বিসর্গ বসে না। প্রমিত বানানের 2 নাম্বার নিয়ম, শব্দের শেষে বিসর্গ বসে না। লিখছো? আচ্ছা, লিখছো? দাদা আমাদের কি এইচএসসি 22-এর বাংলা দ্বিতীয় বই হলে আমাদের চলবে? যেই কোনো বাংলা দ্বিতীয় যে কোনো বই হলেই চলবে, একাডেমিক যে কোনো বই হলে চলবে, সমস্যা নেই, একই জিনিস। আচ্ছা, এরপর লিখো 3 নাম্বার নিয়ম লিখো যে দেশ, জাতি, ভাষা, হ্যাঁ, এসবে রসিকার বসে। লিখো দেশ, জাতি, ভাষা এসবে রসিকার বসে। লিখছো? দেশ, জাতি, ভাষা এসবে রসিকার বসে। লিখো দেশ, জাতি, ভাষা এসবে রসিকার বসে। আচ্ছা, যেমন তুমি খেয়াল করে দেখো কি হতে পারে। যেমন বাঙালি, এই বানানটা কিন্তু সঠিক, ঠিক আছে, বাঙালি। যেমন দেখো ইংরেজি, এটা ভাষার নাম, এখানে এই বানানটা সঠিক, রসিকার দিতে হবে। ফারসি, এখানে এই বানানটা সঠিক, হ্যাঁ। তারপর দেখো তুর্কি, এই বানানটা সঠিক। তবে ব্যতিক্রম আছে 2টা দেশের নাম, 2টা দেশের নামে রসিকার বসে। যেমন চীন, ব্যতিক্রম। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা দেখো দীর্ঘিকার বসেছে, শ্রীলঙ্কা। ওকে, তাহলে দেশ, জাতি, ভাষা এসবে রসিকার বসে, কিন্তু 2টো দেশ ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো তোমার জানার সুবিধার্থে আমি বললাম, তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে না। রসিকার দীর্ঘিকার যে কোনো একটা লিখলে হবে কি না, তোমাকে রসিকারে লিখতে হবে। দেশ, জাতি, ভাষা এসবে অবশ্যই তোমাকে রসিকার দিতে হবে আধুনিক বাংলা বানানের নিয়ম অনুযায়ী। লিখছো? এই নিয়মটা লিখছো? 3 নাম্বার নিয়ম ক্লিয়ার? বলো তো ভাই, উদাহরণগুলোকে আপনি যেভাবে লিখছেন ওভাবে লিখবো না? না, উদাহরণগুলো আমি তো ভুলটাও লিখে দিচ্ছি, সঠিকটাও লিখে দিচ্ছি, তোমরা শুধু সঠিকটা লিখে দিবা। মানে তোমরা এই যে বাঙালি, ইংরেজি ভুলগুলো লেখার দরকার নাই, আমি তো জাস্ট তোমাকে বোঝানোর জন্য এই পাশে টান দিয়ে ভুলগুলো লিখতেছি, তোমরা উদাহরণে জাস্ট সঠিকটা লিখে দিলে হবে। ওকে, আচ্ছা, ক্লিয়ার। এবার আসো 4 নাম্বার শব্দ লিখো। 4 নাম্বার নিয়ম লিখো। সন্ধিবদ্ধ শব্দে পূর্বপদের শেষে ম থাকলে, পূর্বপদের শেষে কি থাকলে? ম থাকলে অনুস্বার বসে। কি বসে? অনুস্বার বসে। আবার বলছি নিয়মটা একটু খাতায় লিখো। যে কি বলছি, নিয়মটা হচ্ছে যে সন্ধিবদ্ধ শব্দে যদি সন্ধিবদ্ধ শব্দে পূর্বপদের শেষে ম থাকলে অনুস্বার বসে। ম থাকলে কি বসে বলো? ম থাকলে অনুস্বার বসে। আচ্ছা, যেমন তুমি খেয়াল করো অহংকার, এটাকে আমরা যদি বিশ্লেষণ করি, অহম যোগ কার, এখন দেখো অহম যোগ কার, এটাকে বিশ্লেষণ করলে পাবো কি? অহংকার, রাইট? এখন খেয়াল করে দেখো ভাইয়া, এই যে তুমি যে অহংকার লিখলে, এখানে দেখো তো সন্ধিবদ্ধ শব্দ, পূর্বপদের শেষে ম, এই যে দেখো পূর্বপদের শেষে ম আছে না, দেখো তো, তাহলে অহংকার বানান এইটা শুদ্ধ। এখন ভুল বানান কোনটা? আমরা যে এভাবে যে অহংকার লিখে থাকি, অহংকার, ওকে, এটা ভুল। এইবার বলো ভয়ঙ্কর বানান কোনটা সঠিক? ভয়ঙ্কর নাকি ভয়ঙ্কর, কোনটা সঠিক বলো তো? ভয়ঙ্কর বানান কোনটা সঠিক বলো? বলো ভয়ঙ্কর বানান কোনটা সঠিক, উপরেরটা নাকি নিচেরটা? তাহলে তেমনি ভাবে কি হবে বলো? ভয়ম যোগ কর ভয়ঙ্কর, ভয়ম যোগ কর ভয়ঙ্কর। ওকে, ভয়ম যোগ কর ভয়ঙ্কর, ঠিক আছে, ক্লিয়ার? উপরের নাম্বারটা সঠিক। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, যেমন হতে পারে তোমার শুভঙ্কর, শুভঙ্কর, ওকে, এরকম আরো হতে পারে কিংবা, মানে কিম যোগ বা, কিংবা, ঠিক আছে। বলো তো 4 নাম্বার নিয়মটা ক্লিয়ার কিনা? বলো 4 নাম্বার নিয়মটা ক্লিয়ার কিনা? বলো 4 নাম্বার নিয়মটা ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। ওকে, এবার আসো সর্বশেষ 5 নাম্বার নিয়মটা আমরা একটু দেখি। 5 নাম্বার নিয়ম লিখো। বিদেশি শব্দের বানানে, বিদেশি শব্দের
বানানে লিখো, বিদেশি শব্দের বানানে, বিদেশি শব্দের বানানে লিখো দন্তন ও দন্তস বসে। বিদেশি শব্দের বানানে দন্তন ও দন্তস লিখে বসে, লিখো। বিদেশি শব্দের বানানে, বিদেশি শব্দের বানানে দন্তন ও দন্তস বসে। ক্লাসটা আমি খুব লিখে লিখে, মোট কয়টি নিয়ম তোমার পরীক্ষার প্রশ্নে বলছে? 5টা নিয়ম, ঠিক আছে? সো সন্ধিবদ্ধ শব্দ কেমনে বুঝবো? এটা অ্যাডমিশনে গেলে বুঝো। হ্যাঁ, এখন জাস্ট মনে রাখো, নিয়মটা মনে রাখো। কিভাবে বুঝবা সেটা জানা দরকার হলে আমি বলে দিতাম কিভাবে সেটা বুঝবো। হ্যাঁ ভাই, হাতের লেখা সুন্দর করব কিভাবে? নিয়মিত লিখতে হবে। দেখো, বিদেশি শব্দের বানানে সবসময় দন্তন ও দন্তস বসে। যেমন খেয়াল করো, হর্ন এই বানানটা অনেক জায়গাতে মূর্ধন্য ণ দিয়ে থাকে, এটা কিন্তু ভুল। কর্নেল এই বানানটা অনেক জায়গাতে মূর্ধন্য ণ দিয়ে থাকে, এটা কিন্তু ভুল। এরকম আরো হতে পারে কি, মাস্টার, দেখো দন্তস। হ্যাঁ, এরকম আরো হতে পারে কি, পোস্ট, দন্তস। এরকম আরো হতে পারে কি, স্টার। তাহলে এগুলো বিদেশি শব্দ, এগুলো তো দন্তন এবং দন্তস দিতে হবে, অর্থাৎ দ্যাট মিনস এগুলো তো মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ বসানো যাবে না, মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ বসানো যাবে না। ভাই আপনাকে অনেক সিক লাগতেছে, আমি আসলে অসুস্থ, তো লাগবেই, স্বাভাবিক। আচ্ছা বলো, 5 নাম্বার নিয়মটা কি ক্লিয়ার? অর্থাৎ বিদেশি শব্দের বানানে কখনো মূর্ধন্য ণ, কখনো মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ বসে না। কি বসে? দন্তনা এবং দন্তস বসে। এই দিয়ে তুমি কয়েকটা উদাহরণ দিয়ে দিলে হয়ে যাবে। ক্লিয়ার? এই নিয়মটা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। আসো তাহলে আমাদের বলো তো, এই প্রশ্নটা কি সলভ হয়েছে? বলো, এই প্রশ্ন দেখো বিগত সালে অনেকবার বোর্ডে আসছে, বলো ক্লিয়ার কিনা? ভাই কোনটা দেশি শব্দ, কোনটা বিদেশি শব্দ, কোনটা ফার্সি শব্দ, কোনটা দেশি শব্দ, কোনটা ফার্সি শব্দ, এটা তোমার একাডেমিক পরীক্ষাতে আসবে না। এটা তোমার একাডেমিক, তুমি যখন অ্যাডমিশনে যাবা তখন এটার উপর শব্দ ভান্ডার নামে একটা টপিকে তোমাকে পড়াবো, কাজেই তোমার এখন এটা জানা দরকার নাই। কর্নেল, হর্ন, পোস্ট এগুলো বিদেশি শব্দ, এগুলো আমরা এমনিতেই জানি, ইংরেজি শব্দ না। ইংরেজি শব্দগুলো তো বিদেশি শব্দ, ঠিক আছে? ইংরেজি শব্দগুলো বিদেশি শব্দ, তুমি কয়েকটা ইংরেজি শব্দ মনে রাখলে হয়ে যায়। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, গুড। আসো আমরা পরের প্রশ্নে যাই। ওকে, পরের প্রশ্নে বলা হচ্ছে যে বানানে, বাংলা বানানে রস্যিকার ব্যবহারের 5টি নিয়ম লিখো। খুবই গুরুত্বপূর্ণ কথা, রস্যিকার ব্যবহারের 5টা নিয়ম লিখো। এই প্রশ্নটা আমাদের কলেজের পরীক্ষাতে দিয়েছিল। হ্যাঁ, গুড। এটা অনেক পরীক্ষাতে দেয়, হ্যাঁ, শুধু তোমাদের কলেজের পরীক্ষাতে না। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি যে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে যে বাংলা বানানের। লিখছো প্রশ্নটা, খাতায় লিখো, লিখে বলো ডান। লিখছো? ভাই বানানের নিয়ম তো আসবেই পরীক্ষায়, অবশ্যই আসবে। ভাই আমাদেরকে এমসিকিউ থাকে না, ইন্টারমিডিয়েটে সেকেন্ড পেপারে কোনো এমসিকিউ থাকে না। এই যে তোমাদেরকে তো প্রশ্ন সলভ করাচ্ছি, এই দেখো সিলেট বোর্ড, তারপর হচ্ছে দিনাজপুর বোর্ডে আসা প্রশ্ন, এই বোর্ডে এরকম প্রশ্ন দিবে, উত্তরগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ওকে, এবার আসো আমরা একটু দেখি যে বাংলা বানানের রসিকার ব্যবহারে 5টা নিয়ম। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, রসিকার ব্যবহারে 5টা নিয়ম। আমরা ইতোমধ্যে রসিকের ব্যবহারের একটা নিয়ম আগে পড়ে ফেলেছি, দেখো এভাবে কিন্তু রিপিট হবে। মনে আছে ওই যে দেশ, জাতি, ভাষা, এই যে দেশ, জাতি, ভাষা, এগুলোতে রসিকার বসে, এই নিয়মটা আমরা কিন্তু ইতোমধ্যে পড়ে ফেলেছি, এটা আমাদের পড়া হয়ে গেছে, মনে আছে? ওই যে 1 নম্বরে পড়ে ফেলেছি। 1 নম্বরে তো স্পেসিফিক করে রসিকার বলে নাই, মানে কোথায় রসিকার, 1 নম্বরে বলছে কম্বাইন্ড 5টা বানানের নিয়ম, এখন বলছে শুধু রসিকার ব্যবহারের নিয়ম। তার মানে নিয়ম নাম্বার 1 এটা কিন্তু আমরা ইতোমধ্যে পড়েছি, এটা আমাদের পড়া শেষ। ওকে, এইবার আসো নিয়ম নাম্বার 2 লিখো আলি প্রত্যয়যুক্ত শব্দে, আলি প্রত্যয়যুক্ত শব্দে
রসিকার বসে। আলি প্রত্যয়যুক্ত শব্দে রসিকার বসে। আবার বলছি, আলি প্রত্যয়যুক্ত শব্দে কি বসে? রসিকার বসে। যেমন তুমি খেয়াল করে দেখো, যেমন মিতালি, যেমন গীতালি, হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার সোনালি, যেমন বর্ণালী, ঠিক আছে? তাহলে লিখো আলি প্রত্যয়যুক্ত শব্দের বানানে রসিকার বসে। লিখছো? আপনার ক্লাসগুলো আমি অনেক উপকৃত হচ্ছি, ধন্যবাদ। রাসেল খান বলেছে, ভাইয়া আমার আরেকটু প্রশ্ন ছিল, অব্যয়ের প্রকারভেদটা বুঝতে পারিনি, আমাদের লেকচার দেখে একটু যদি ছোট ভিডিও আপলোড দিতেন। আচ্ছা, যোজক আর কি, অব্যয় বলতে যোজক। ওকে, এই বলো 2 নাম্বার নিয়মটা ক্লিয়ার কিনা? আলি প্রত্যয়যুক্ত শব্দে রসিকার বসে, লিখো, বলো ক্লিয়ার কিনা? ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার লিখো, 3 নাম্বার নিয়ম লিখো। লিখো পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক, নির্দেশকে রসিকার বসে, রসিকার বসে। আচ্ছা, এখন পদাশ্রিত নির্দেশক মানে কি? ওই যে পদে আশ্রয় যেগুলো নেই, যেমন টা, টি, খানা, খানি। পদাশ্রিত নির্দেশক মানে কি? টা, টি, খানা, খানি, এগুলোকে বলা হয় পদাশ্রিত নির্দেশক। তাহলে বলো একটি, এই যে এখানে টিটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, তার মানে রসিকার বসবে। এখন একটি, এটা কিন্তু লেখা যাবে না, এরকম করে কেউ লিখবা না। যেমন আমি যদি বলি যে কাপড় খানি, তাহলে দেখো কাপড় খানি, হ্যাঁ, কাপড় খানি, রসিকার বসবে। ওকে, তাহলে একটি রসিকার, কাপড় খানি রসিকার। ব্যাপারটা বুঝতে পেরেছ? তাহলে এরকম যদি বলি দুইটি, তাহলে কি বসবে? রসিকার বসবে। তাহলে 3 নাম্বার নিয়মটা ক্লিয়ার কিনা? পদাশ্রিত নির্দেশকে রসিকার বসে, মানে টাটি, খানা, খানি, এগুলোতে সবসময় কি বসে? রসিকার বসে। তানভীর হোসেন বলছে, ভাই আপনার মতো এত সুন্দর করে বোঝানোর মানুষ পাই নাই। ও আচ্ছা, ধন্যবাদ। টাটি এগুলোকে ইংরেজিতে বলা হয় আর্টিকেল, বুঝছো? ঠিক আছে, এবার আসো 3 নাম্বার নিয়ম ক্লিয়ার। আসো 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়মে লিখো যে সকল অতৎসম শব্দ, অতৎসম শব্দে রসিকার বসে। এখন কোনটা তৎসম আর কোনটা অতৎসম এটা তো তুমি জানো না, আমি আবার বলতেছি, কোনটা তৎসম কোনটা অতৎসম এটা তো তুমি জানো না। এই নিয়মটা তুমি মুখস্থ করে ফেলবা। এই নিয়মটা তুমি কি করবা? মুখস্থ করবা। মানে তুমি এখন এই প্রশ্ন করিও না ভাইয়া কোনটা তৎসম, এই তৎসম শব্দের উপরে আমি খালি একটা ক্লাস নিই, মানে বুঝতে পেরেছো? শুধু তৎসম শব্দ চেনার জন্য। যেমন মূর্ধন্য থাকলে তৎসম, মূর্ধন্য স থাকলে তৎসম, যুক্ত বর্ণ থাকলে তৎসম। তো এভাবে অনেকগুলো তৎসম শব্দ আছে না। এখন এটা তুমি মনে রাখবা না, তুমি জাস্ট এটা মুখস্থ করে ফেলবা যে সকল অতৎসম শব্দের বানানে রসিকার বসে। ঠিক আছে, সকল অতৎসম শব্দের বানানে রসিকার বসে। এবার তুমি কয়েকটা অতৎসম শব্দ লিখে দাও, পাখি, শাড়ি, ডিগ্রি, এরকম অসংখ্য শব্দ আছে, তুমি এগুলোতে রসিকার বসাই দিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছ? তুমি জাস্ট এই নিয়মটা মুখস্থ করবা যে সকল অতৎসম শব্দের বানানে রসিকার বসে। এরপর তুমি 2-4টা উদাহরণ যুক্ত করে দিলে তোমার কিন্তু কাজ শেষ। 4 নাম্বার নিয়মটা বুঝছো আশা করি। ঠিক আছে, এবার আসো 5 নাম্বার নিয়ম লিখো। এরপর লিখো আবলি, আঞ্জলি এসব প্রত্যয় যুক্ত হলে, এসব প্রত্যয় যুক্ত হলে রসিকার বসে। এসব প্রত্যয় যুক্ত হলে রসিকার বসে। আমি একটু বলে রাখি, তোমরা যখন বই খুলবা তখন হয়তো সেম টু সেম আমার মতো 5টা নিয়ম পাবা না, ওইখানে হয়তো অন্য 5টা নিয়ম, বাট জিনিস কিন্তু একই। তুমি বইয়ের 5টা নিয়ম লিখলেও সমস্যা নাই, আমার 5টা নিয়ম লিখলেও সমস্যা নাই, বাট আমি একদম সোজা নিয়মগুলো তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে ভাইয়া, এসএসসিতে করিনি তৎসম অতৎসম, প্রবলেম পড়বো কি না? ইন্টারমিডিয়েটে কোনো প্রবলেম পড়বা না, এগুলোই তৎসম তৎসম এগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশনে গিয়ে পড়বা। যেমন দেখো আবলি প্রত্যয় যুক্ত হলে, যেমন খেয়াল করে দেখো, আমি বললাম যে
যেমন পদাবলী, খেয়াল করে দেখো, এই পদাবলী এখানে কি হবে? রস্বীকার হবে। হ্যাঁ, যেমন তথ্যাবলী এখানে কি হবে? রস্বীকার হবে। ঠিক আছে, আঞ্জলি, যেমন তুমি খেয়াল করে দেখো, গীতাঞ্জলি রস্বীকার হবে। আর হতে পারে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি কি হবে? রস্বীকার হবে। ওকে, তাহলে আবলি, আঞ্জলি এসব প্রত্যয় যুক্ত হলে রস্বীকার বসে। আবলি, আঞ্জলি এসব প্রত্যয় যুক্ত হলে রস্বীকার বসে। ওকে, 5টা নিয়ম ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। তাহলে একটা প্রশ্ন কিন্তু সলভ হয়ে গেল, আরও একটা প্রশ্ন সলভ হয়ে গেল। আচ্ছা, সাদিয়া সাবা বলেছে ভাইয়া ক্লাস না হয় অফ করে দেন, আপনাকে খুব অসুস্থ মনে। সমস্যা নাই, সমস্যা নাই, তোমরা দেখো বুঝছো কিনা, এই নিয়মটা বুঝছো কিনা দেখো তো। ভাই বই না কিনে সাপ্লিমেন্ট কিনলে হবে? বই কিনা, বই মানে সাপ্লিমেন্টে অনেক কম থাকে, তোমাদের হাতে তো সময় আছে, তোমরা বই পড়বা, ওই সাপ্লিমেন্ট ছোটখাটো জিনিস পড়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা গুড। এইবার আসো, আচ্ছা ক্লিয়ার। তাহলে আমাদের এই নিয়মটা পরিষ্কার। ওকে, সিলেট বোর্ডে আসা একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট নিয়মই এখানে, মানে বানানের নিয়ম। তুমি যদি ওই 5টা পড়ো, 5টা পড়লে দেখবা যে ওই ঘুরে ফেরে বাকি সব নিয়মে একই নিয়ম। যেমন এখানে দেখো একটা নিয়ম কমন পড়ছে, এরকম দেখো সামনের গুলোতে আরো নিয়মগুলো কমন পড়বে। তো নিয়ম অল্প কয়টা, কিন্তু একটা প্রশ্নে ওই নিয়মগুলো দেখা যায় 5টা নিয়ম শিখলেই হয়েছে। এইবার আসো পরের প্রশ্ন, বলা হচ্ছে নত্যবিধান বলতে কি বুঝো? নত্যবিধানের সূত্রগুলো লিখো। দেখো কত বোর্ডে পরীক্ষাতে প্রশ্ন আসছে, প্রশ্নটা আগে লিখে ফেলো। দেখো ঢাকা বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড। প্রশ্নটা একটু লিখো দ্রুত। পরীক্ষাতে 5টা করে নিয়ম লিখতে বলে, কোনো কারণে যদি একটা মনে না থাকে তখন সমস্যা। আমার মনে হয় না, তুমি যদি 5টা 5 লিখো তোমাকে মার্ক দিবে, 4টা লিখলে তো কখনোই জীবনেও তোমাকে ফুল মার্ক দিবে না। 5টা লিখলে জীবনেও তোমাকে ফুল মার্ক দিবে না। দেখো ক্লিয়ার। এইবার আসো লিখো, এটা একটু লিখো, নিয়মটা একটু লিখো। লিখছো? ওকে, লিখছো, লিখছো, লেখা শেষ হলে বলো যে ডান, লিখছো, বুঝছো। সাব্বির বলছে ঢাকা বোর্ডের কি বাংলা বানানের নিয়ম আসবে? এই যে ঢাকা বোর্ডে বাংলা বানানের নিয়ম আসছে, এই যে দেখো প্রতি বছর আসে, এটা সব বোর্ডে আসে, মানে আলাদা কোনো বোর্ড না, সব বোর্ডের জন্য এটা আসে। মাদ্রাসা বোর্ডও এখান থেকে প্রশ্ন আসে, সব বোর্ডে প্রতি বছর আসে। যেগুলো পড়াচ্ছেন এর বাইরে কি কিছু আসতে পারে? আমি যা পড়াচ্ছি এই নিয়মগুলোই পরীক্ষাতে প্রশ্ন থেকে, এই নিয়মগুলোই আসবে। ঠিক আছে, ওকে, শেষ, সবার লেখা শেষ। এবার আসো আমরা একটু নত্যবিধানের 5টা নিয়ম লিখি। পদাশ্রিত নির্দেশকটা একটু বলবেন আবার। এই যে তুমি যে পদাশ্রিত নির্দেশকটা বলছো, এই যে টা, টি, খানা, খানি, এগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক, মানে যেগুলো পদের শেষে আশ্রয় নেয়। বুঝতে পেরেছো? যেগুলো পদের শেষে আশ্রয় নেয়। আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি, এই প্রশ্নটা একটু সলভ করি। ফার্স্ট অফ অল, নত্যবিধানের 5টা নিয়ম লিখো। ক্রিয়াপদের বানানে মধ্য দন্ত ন বসে, ক্রিয়াপদের বানানে দন্ত ন বসে, লিখো ক্রিয়াপদের বানানে দন্ত ন বসে। নিয়ম নাম্বার 1, যেমন ক্রিয়াপদ কি, যেমন দেখো করেন, হ্যাঁ, যেমন দেখো করুন, হ্যাঁ, যেমন দেখো মারেন, যেমন দেখো ধরেন, এগুলো ক্রিয়াপদ না, এই জন্য এই বানানগুলোতে দন্ত ন দিতে হবে। এই বানানগুলোতে কি দিতে হবে? দন্ত ন দিতে হবে। ভাই আমাদের টেস্ট, আমাদের প্রি টেস্ট এক্সামে রসিকের বানান আসছে, এগুলো থেকেই কমন আসবে। ইন্টারমিডিয়েটে খুব সহজ, ইন্টারমিডিয়েটে বাংলা খুব সহজ, মানে যা পড়ায় এর থেকেই কমন আসবে। তুমি আমার লেকচারগুলো দেখো, সৃজনশীল বাসায় নিজে নিজে প্র্যাকটিস করো, তুমি 2 পেপারে ভালো মার্ক পাবা। আমি তো মানে বাংলাতে তোমাদের ইন্টারমিডিয়েটে থাকতে আমি মানে 90-এর সবসময় অলওয়েজ 90-95 আমার, মানে 90-এর উপরে 95-এর কাছাকাছি আমার মার্ক থাকে।
কিন্তু আমার লেখা খুবই বাজে, তবুও আমি ভালো মার্ক উঠাইতাম, তাহলে আমি অনেক লিখতাম। আমার লেখা কিন্তু খুব খারাপ, এখনো লেখা খুব খারাপ দেখো, তবু আমি ভালো মার্ক তুলতাম। অতৎসম কোনগুলো দাদা, এটা বারবার বলছি যে অতৎসম কোনগুলো তৎসম কোনগুলো এখন এই প্রশ্ন করো না, কারণ এটা বুঝে দিলে তোমার একটা ক্লাস লাগবে, এই জন্য মুখস্থ করে ফেলবা, যেখানে তৎসম অতৎসম ওই নিয়মগুলো একটু মুখস্থ করে ফেলবা, তাহলেই হবে। আচ্ছা, এই নিয়মটা ক্লিয়ার। ওকে, 2 নাম্বার নিয়ম লিখো। 2 নাম্বার নিয়মটা কিন্তু আমরা ইতোমধ্যে পড়েছি, দেখো ওই যে বিদেশি শব্দের বানানে বিদেশি শব্দের বানানে দন্ত ন বসে, এই নিয়মটা আমরা পড়ছি না বলো? বিদেশি শব্দের বানানে কি বসে? দন্ত ন বসে, এই নিয়মটা তো আমরা পড়েছি, ঠিক আছে? দেখো, বিদেশি শব্দের বানানে দন্ত ন বসে। এখন বিদেশি শব্দ কোনগুলো? ইংরেজি শব্দ তো ভাই তোমরা চিনো, তাই না? ওই যে আগে যেগুলো বললাম, হর্ন, এটা তো ইংরেজি শব্দ আমরা জানি। আচ্ছা বাদ দাও, প্যান্ট, এটা তো ইংরেজি শব্দ আমরা জানি। আচ্ছা, গভর্নর, এটা তো ইংরেজি শব্দ, এগুলো তো এমনি নর্মাল কমন সেন্স থেকে আমরা এগুলো পারি। কর্নেল, তো এগুলো বিদেশি শব্দ না, তার মানে এগুলোতে দন্ত ন বসে, ঠিক আছে? বুঝছো? তাহলে দেখো 2 নাম্বার নিয়মটা হচ্ছে বিদেশি শব্দের বানানে কি বসে? দন্ত ন বসে। ওকে, লিখছো? এই নিয়মটা বুঝছো? এই নিয়মটা লিখছো? একটা একটা নিয়ম লিখবা। ওকে, এরপর আসো 3 নাম্বার লিখো। 3 নাম্বার নিয়ম লিখো। লিখো র, রেফ, হ্যাঁ, ক্ষিয়, মূর্ধন্য স, মূর্ধন্য ন, সরি ক্ষিয়, এরপর হচ্ছে রিকার, রিকার, হ্যাঁ, রিকার, এখানে রিকার সাংকেতিক ভাবে লিখো, রিকার, এসবের পর মূর্ধন্য ন বসে। এসবের পর কি বসে? মূর্ধন্য ন বসে। আমি আবার বলতেছি, এসবের পর মূর্ধন্য ন বসে, এসবের পর মূর্ধন্য ন বসে। দেখো, র, রেফ, ক্ষিয়, মূর্ধন্য স, রিকার, এসবের পর কি বসে? মূর্ধন্য ন বসে। ওকে, আচ্ছা, এখন দেখো আমি আবার বলতেছি, খেয়াল করো একটু, র, রেফ, ক্ষিয়, মূর্ধন্য স, রিকার। যেমন লিখো ঋণ, এই যে দেখো রি এর পর বসছে, এই জন্য মূর্ধন্য ন। এরপর দেখো এই যে রণ, র এর পর বসছে, মূর্ধন্য ন। এই যে দেখো কর্ণ, মূর্ধন্য, এই যে রেপের পর বসছে, এই জন্য মূর্ধন্য ন। বুঝতে পেরেছ? দেখো এই যে লিখো ক্ষণ, ক্ষিয় এর পর বসছে, তার মানে মূর্ধন্য ন। 3টা নিয়ম খুব চমৎকার ভাবে আশা করি ক্লিয়ার, খুব চমৎকার ভাবে আশা করি ক্লিয়ার। আচ্ছা, লিখছ? ক্ষণ বানানো মূর্ধন্য ন, রণ। ওকে, 3 নাম্বার নিয়ম ক্লিয়ার। আসো 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়ম লিখো। লিখো প্র, পরি, নির। লিখছো? প্র, পরি, নির, এই উপসর্গগুলোর, এগুলো একটা উপসর্গ। উপসর্গ বা শব্দ শুরুতে বসে, এগুলো শব্দ শুরুতে বসে। উপসর্গ নিয়ে আমাদের ক্লাস হবে। একজন বলেছে পর্ণ, জান্নাতুল মারিয়া। শিখাই দিই তোমাদেরকে। মারিয়া যদিও অন্য কিছু হয়তোবা মানে বুঝাইছে, বাট এই পর্ন, এটার মানে হচ্ছে গাছের মানে কচি পাতা বা ঢালকে বলা হয় পর্ন। এটা বানানো মূর্ধন্য ন হবে, বুঝতে পেরেছো? এটা বানানো মূর্ধন্য ন হবে। আর এইটা যখন দন্ত ন দিয়ে যখন লেখা হয় তখন সেটাও সঠিক, তবে সেটার অর্থ হচ্ছে অশ্লীল, অ্যাডাল্ট যে ভিডিও সেটা। আর এটা মানে হচ্ছে গাছের কচি পাতা, ঢাল, এইসব অর্থে সাধারণত এই পর্ন বানানো মূর্ধন্য নয়। এটা তৎসম, আর এটা বিদেশি শব্দ। ওকে, ঠিক আছে, শিখে রাখো, জীবনে কাজে লাগবে। এবার আসো আমরা একটু দেখি যেখানে ছিলাম, যে প্র, পরি, নির, প্র, পরি, নির, ঠিক আছে ভাই? নোট কি করা লাগবে? জি অবশ্যই করা লাগবে। হ্যাঁ, মারিয়া বলছে জি ভাই, এইটাই বলছি প্রথমে। এত কিছু থাকতে সে ওই উদাহরণটার কাছেই গেছে। মারিয়া এত কিছু থাকতে সে ওই উদাহরণটার কাছে গেছে, বুঝতে পেরেছো? সে কোন আধ্যাত্মিক লেভেলে বাস করে। আচ্ছা ভাই, বিদেশি নাকি বিদেশি? বিদেশি বানানোর অস্বীকার হবে, ঠিক আছে? এইবার খেয়াল করে দেখো, হ্যাঁ দেখো আমরা যেখানে ছিলাম, যে প্র, পরি, নির, এই 3টি উপসর্গের পর লিখো, এই 3টি উপসর্গের পর এই 3টি উপসর্গের পর মূর্ধন্য ন বসে। কি বসে বলো? মূর্ধন্য ন বসে। এই 3টি উপসর্গের পর মূর্ধন্য ন বসে। ভাই নত্যবিধান বা দন্ত ন এর আলাদা কি নিয়ম বলতে হবে? মানে নত্যবিধান হচ্ছে মানে মূর্ধন্য না দন্ত ন, নত, এই ন দুইটার ব্যবহারের বিধান।
যেমন খেয়াল করে দেখো প্রণাম, দেখো এই যে প্রণাম, এখানে দেখো প্র উপসর্গ, দেখো খেয়াল করে দেখো এখানে কি প্র উপসর্গ। এরপর দেখো পরিণয়, পরিণয় দেখো এখানে কি এটা উপসর্গ, এই যে পরিণয়, তার মানে এই যে পরিণয় শেষে এটা কি হবে মূর্ধন্য হবে। এরপর দেখো এই যে নির্ণয়, ঠিক আছে, নির্ণয়, ওকে দেখো নির্ণয়, এই যে রেপের সাথে যুক্ত হয়েছে এই জন্য এটা মূর্ধন্য ন। এখানে এই যে রেপটাকে তুমি যদি র ধরো তাহলে এই নিরটা হচ্ছে উপসর্গ, ওকে এটা হচ্ছে উপসর্গ। মারিয়া তুমি কি বুঝতে পেরেছো? তুমি কি পড়াই বুঝো নাকি অন্য কিছু বুঝো? হ্যাঁ ভাই আপনি যেভাবে লিখছেন ওভাবে লিখে, হ্যাঁ আমি যেভাবে লিখছি এভাবে, জাস্ট এই যে আমি এখানে যেমন লিখতেছি না, তোমরা একটু যেমন লিখে দিবা আর কি, যেমন দিয়ে তারপর লিখো। আমি তো মুখে বলতেছি, তোমরা একটু গাইড ফলো করো, মানে গাইডে তো এগুলো উত্তরগুলো সুন্দর করে দেওয়া থাকে, আমি তো সুন্দর করে লিখে দিচ্ছি না, একদম সাদা গোছায় লিখে দিচ্ছি না, আমি জাস্ট তোমাকে বুঝাচ্ছি, কনসেপ্টটা বুঝাচ্ছি, এই জন্য তোমরা একটু গাইডটা ফলো করবা, কারণ আমি তো বোর্ডে তার ওভাবে উত্তর অনুযায়ী লিখে দিতে পারবো না, কিংবা আমি তো তোমাকে স্লাইড দিয়ে পড়াই না, আমি প্রত্যেকটা জিনিস লিখে লিখে বুঝে বুঝে পড়ানোর জন্য ট্রাই করি, ওকে। ভাই শ্রেণী হবে, হ্যাঁ শ্রেণী বানানে রস্বীকার এবং মূর্ধন্য ন হবে, ঠিক আছে। হ্যাঁ পরিণতি, গুড, ভেরি গুড, লিখছ? আচ্ছা এবার লিখো 5 নাম্বার নিয়ম, লিখো ট এর সাথে যুক্ত ব্যঞ্জনে, ট এর সাথে যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য ন বসে, মূর্ধন্য ন বসে, ওকে লিখছ? খুবই গুরুত্বপূর্ণ নিয়মটা। আচ্ছা ঠিক আছে, এখানে তুমি ট না লিখে টবর্গীয় লিখো, টবর্গীয়, টবর্গীয় বর্ণের সাথে, টবর্গীয় বর্ণের সাথে, এখানে বর্ণের হবে টবর্গীয় বর্ণের সাথে। এখন টবর্গীয় বর্ণ কোনগুলো দেখো, টবর্গীয় বর্ণ 5টা, ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এই 5টা হচ্ছে টবর্গীয় বর্ণ, ওকে। ট ঠ ড ড মূর্ধন্য ন, দেখো ট ঠ ড ড মূর্ধন্য ন। এখন দেখো আমি যদি বলি যে কণ্ঠ, তাহলে দেখো এই যে এটা মূর্ধন্য ন হবে, বুঝতে পেরেছো, এটা মূর্ধন্য ন হবে, যদি এখানে আকার পড়ে গেছে দেখো কণ্ঠ, ঠিক আছে, এটা মূর্ধন্য ন হবে, কারণ এই যে দেখো এই যে ঠ এর সাথে যুক্ত হয়েছে, যেমন দেখো কণ্টক, খেয়াল করে দেখো কণ্টক, তাহলে দেখো এই যে ট এর সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এরকম আরো হতে পারে ভণ্ড, ভণ্ড, দেখো এই যে ঢ এর সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ ঘন্টা বলেছে। আচ্ছা একজন বলেছে লণ্ঠন, এটা 9-10 বইতে ভুল আছে, লণ্ঠন বানানটা ইংরেজি শব্দ, তো তোমরা অনেকে এটা ইংরেজি শব্দ, ইংরেজি লন্ঠন থেকে এসেছে, যেহেতু ইংরেজি শব্দ আমরা কিন্তু পড়েছি বিদেশি শব্দের বানান দন্ত না হয়, কিন্তু এটা লুণ্ঠন বললে সেটা আবার তৎসম শব্দ, ঠিক আছে। কনিষ্ঠ হবে, কনিষ্ঠ বানানো মূর্ধন্যস ট, কিন্তু কনিষ্ঠ তো এই নিয়মে না, কনিষ্ঠ তো মূর্ধন্যস মানে মূর্ধন্যস যুক্ত হয়েছে, আর এখানে মূর্ধন্যর কথা আমরা বলেছি, ঠিক আছে। একজন বলেছে বন্টন, আচ্ছা রামিসা জামান চৌধুরী বলেছে যে ঠান্ডা, না ঠান্ডা হিন্দি শব্দ, এটা বিদেশি শব্দ, কারণ ঠান্ডা বানানে দন্ত ন হবে, যদি আমরা ঠান্ডা বানানো অনেক বইপত্রে মূর্ধন্য ন দিয়ে লিখি, এটা কিন্তু সঠিক না। ঠিক আছে, আচ্ছা মারিয়া বলছে শাস্তি পেয়ে গেলাম, হ্যাঁ ভাবি ঝাড়ি দিতেছে আমারে, হ্যাঁ তোমার ভাবির সামনে একটু মোবাইলটা ধরো, আমি তোমার ভাবির একটু কথা বলি। ভাবি আপনার এই ননদটারে একটু দেখে শুনে রেখেন, বুঝছেন, নাহলে খুব বিপদে পড়বেন, ওর অবস্থা খুবই খারাপ, বেগতিক অবস্থা, সে ক্লাসে আসলে ভালো উদাহরণ তার চোখে পড়ে না, দুনিয়ার যত দুষ্ট দুষ্ট উদাহরণ সবকিছু তার চোখে পড়ে, তারা একটু দেখে শুনে রাখেন, পরে না হলেও অবস্থা খারাপ হবে, বুঝছেন ভাবি, যোগ 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 জমানে খারাপ তো, মেয়ে মানুষ, এটা দেখে শুনে রাখেন, হ্যাঁ অনেক বড় খেলোয়াড় হয়ে যাবে তাকে দেখে শুনে না রাখলে। এমনি ভালো ভাবি, মেয়ে হিসেবে ভালো, পড়াশোনা করে, মেধা আছে, পড়লে পারবে, খেয়াল রাখেন একটু, ওকে ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা আমাদের সলভ হয়ে গেছে, বলো তো, বলো বলো এটা ক্লিয়ার কিনা, এই প্রশ্নটা ক্লিয়ার কিনা বলো। নত্ব বিধান বলতে কি বুঝাও, বলো এটা ক্লিয়ার কিনা।
ক্লিয়ার কিনা বলো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এবার আসলে আমরা একটু পরের নিয়মে যাই। পরের প্রশ্নটা দেখো, এটা এসেছে রাজশাহী বোর্ড 2003-এ আসছে, যদিও খুব একটা প্রশ্নটা আসে না। সত্যবিধান বলতে কি বুঝো? আচ্ছা, এখানে তুমি আগে সুন্দর করে লিখতে হবে সত্যবিধান মানে কি। লিখবে যে বাংলা ভাষায় স এর ব্যবহারকে বলা হয়, স এর যথার্থ ব্যবহারকে বলা হয় সত্যবিধান। আচ্ছা, এইবার খেয়াল করো, আমরা একটা আসি। এই প্রশ্নটা খাতায় লিখো, লিখে আমাকে লিখো যে ডান। এই কথা বলবা না। কিরে বাবা, আমি অসুস্থ মানুষ, একটু রসিক মানুষ, তো অসুস্থ হইলেও পোলাপাইন খালি মজা নেই, বুঝছো? বলো ক্লিয়ার কিনা? এটা লিখো লিখো লিখো, লিখার পর আমরা প্রশ্নটা সলভ করব। ওকে, লিখছো? ক্লিয়ার। চলো এবার আমরা সত্যবিধানের কিছু নিয়ম শিখি। সত্যবিধানের নিয়মগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছি। সত্যবিধানের নিয়মগুলো আমাদের কিন্তু পড়া শেষ, মানে আমরা ইতিমধ্যে এগুলো পড়ে ফেলেছি। দেখো কিভাবে পড়ছি। ফার্স্ট অফ অল দেখো, খেয়াল করে দেখো। দেখো এক, দেখো বিদেশি শব্দের বানানে দন্তস বসে। বিদেশি শব্দের বানানে দন্তস বসে, এই নিয়মটা আমরা অনেকবার পড়লাম না বলো? বিদেশি শব্দের বানানে দন্তস বসে, এই নিয়মটা আমরা ইতিমধ্যে অনেকবার পড়লাম না? যেমন দেখো মাস্টার, হ্যাঁ, যেমন দেখো স্টোর, স্টেশন, অনেক আছে, লিখো। স্টোর, স্টেশন, লিপস্টিক, পোস্ট, পোস্টার, পোস্টাল। ভাইয়া আবার বলেন সত্যবিধান কি? বাংলা ভাষায় মূর্ধন্য স, দন্ত স, তালব্য স, এই সগুলোর যথার্থ ব্যবহারের নিয়মগুলোকে সত্যবিধান বলে। ঠিক আছে? হ্যাঁ, একজন বলছে সিস্টার, অনেক আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 2 নাম্বার লিখো। 2 নাম্বার ওই যে ওই নিয়মটা, যে র, রিকার, র, রে, ফ্রিকার, তারপর হচ্ছে কি ক্ষিয়, এসবের পরে তৎসম শব্দে কি বসে? এসবের পরে তৎসম শব্দে মূর্ধন্য স বসে। যেমন দেখো ঋষি, এই যে দেখো ঋষি, এখানে খেয়াল করে দেখো রি, রি এর পরে মূর্ধন্য স। ঠিক আছে? রি এর পরে কি বসে বলো তো? মূর্ধন্য স। এই যে দেখো মহর্ষি, তো মহর্ষিতে দেখো এই যে রেপের পর, র আর রেপ তো একই জিনিস, তুমি রেপকে আলাদা করে লিখতে পারো। র লিখলে রটাই কিন্তু রেপকে প্রেজেন্ট করে। এরপর দেখো এই যে লিখলাম কৃষি, এখানে খেয়াল করে এই যে রি, রিকার আছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে বোঝা গেছে? বেশি না, 5টা নিয়ম পড়লে হয়ে যাবে। ভাই বাংলাদেশি নাকি বাংলা, এটা তো আমরা পড়ছি। ওই যে জাতির বানানে রসিকার হয়, তার মানে রসিকার হবে। একজন বলছে ভাই আপনি তো মানে কিশোরগঞ্জ আসবে, তার জন্য রেজিস্ট্রেন্ট ফি করে দিলেন। ওরা কি না খাই মরবে নাকি? ওরা তো আমাদেরকে নেয় কিসের জন্য? যাতে স্টুডেন্ট আসে, স্টুডেন্ট যাতে রেজিস্ট্রেশন করে। ক্লিয়ার কিনা বলো তো? 2 নাম্বার নিয়মটা ক্লিয়ার? রেকর্ড ক্লাসগুলো কতদিন থাকবে? আগে কোর্স শেষ হোক, কোর্স শেষ হওয়া পর্যন্ত তো আছে, সো তোমাদেরকে জানাই দেওয়া হবে। লিখছো? হ্যাঁ লিখো। আপনার কি জ্বর ভাইয়া? জ্বর এখনো মাপাই নাই, বাট অসুস্থ, জ্বর ফিল করতেছি যে জ্বর। আচ্ছা ঠিক আছে। এরপর আসো 3 নাম্বার লিখো। 3 নাম্বার নিয়ম লিখো সরেয় ও সরেয়ার পর, সরেয় ও সরেয়া, সরেয় ও, হায় হায় কি হলো? ওকে লিখো সরেয় ও সরেয়া ছাড়া অন্য স্বরের, এটা একটু ভালো করে বুঝো, স্বরের পর
দন্তস বসে, দন্তস বসে। আচ্ছা, স্বরেয় ও স্বরেয়া ছাড়া অন্য স্বরের পর দন্তস বসে। যেমন তুমি খেয়াল করো, পরিষ্কার, এটাতে কিন্তু দন্তস বসবে। কেন? কারণ এই যে দেখো, এখানে যে অন্য স্বর আছে, মানে ইকার আছে, কি আছে? ইকার আছে। দেখো যদি বলি আবিষ্কার, এখানে দেখো কি আছে? ইকার আছে, আবিষ্কার। দেখো যদি বলি অনুষ্ঠান, তাহলে এখানে দেখো তো এই যে উকার আছে, তার মানে স্বরেয়। কিন্তু স্বরেয় আর স্বরেয়ার পর যদি হয় তখন আবার কিন্তু দন্তস বসবে। যেমন তুমি খেয়াল করো, যেমন আমি যদি বলি নমস্কার, এখানে কিন্তু দন্তস। কেন? কারণ আমরা জানি ব্যঞ্জনের সাথে এই যে ময়ের সাথে একটা স্বরেয় উজ্জ আছে, ওই স্বরের পরের জন্য দন্তস বসেছে। ঠিক আছে? আচ্ছা, যেমন এই যে ভাস্কর, দেখো এখানে আকার না, এই জন্য আকারের সাথে এই জন্য এখানে দন্তস বসে। তার মানে স্বরেয়া এবং স্বরেয়া ছাড়া অন্য স্বরের পর দন্তস বসে। অন্য স্বরের পর, আচ্ছা দুঃখিত, আমি একটু ভুল লিখছি, দুঃখিত। স্বরেয়া এবং স্বরেয়ার ছাড়া লিখছি মূর্ধন্য স, কিন্তু এখানে লিখছি স্বরেয়া এবং স্বরেয়া ছাড়া অন্য স্বরের পর মূর্ধন্য স বসে। ঠিক আছে? মূর্ধন্য স বসে। ওকে, বলো ক্লিয়ার কিনা? বলো। আচ্ছা, এবার তোমরা একটু বলো তো, নমস্কার বানানে কোনটা বসবে? উপরেরটা মানে দন্তস দিয়ে, নাকি নমস্কার এটা দিয়ে? বলো তো, বলো। 3 নাম্বার নিয়ম আশা করি আমাদের ক্লিয়ার। ক্লিয়ার? 3 নাম্বার নিয়ম বুঝতে পেরেছ? ঠিক আছে, নমস্কার। তার মানে দেখো এখানে এই যে ময়ের সাথে স্বরেয় উজ্জ আছে, এখানে কিন্তু অন্য কোনো স্বর নাই। অন্য কোনো স্বর না থাকলে তার মানে এখানে দন্তস হবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা 3টা নিয়ম একটু রিপিট করি। ফার্স্ট নিয়ম, বিদেশী শব্দের বানানে দন্তস বসে, র, রিকার, ক্ষীয় এসবের পরে হ্যাঁ তৎসম শব্দের বানানে মূর্ধন্য স বসে। এরপর নিয়মটা আমরা দেখলাম। আসো 4 নাম্বার নিয়ম। 7 নাম্বার লিখো, 7 প্রত্যয় যুক্ত শব্দে দন্তস বসে। 7 প্রত্যয় যুক্ত শব্দে দন্তস বসে। লিখো, দন্তস বসে। যেমন অগ্নিসাৎ, অগ্নিসাৎ। ঠিক আছে? দেখো দন্তস বসবে, কিন্তু তুমি ভুল বানান, মানে এখানে মূর্ধন্য স দিলে ভুল হবে। যেমন দেখো ধূলিসাৎ, আত্মসাৎ। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে 7 প্রত্যয়যুক্ত শব্দের বানানে দন্তস বসে। 7 প্রত্যয়যুক্ত শব্দের বানানে দন্তস বসে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আসো সর্বশেষ নিয়ম লিখো, সমাসবদ্ধ শব্দে দন্তস বসে। সমাস লিখো, সমাসবদ্ধ শব্দে দন্তস বসে। সমাসবদ্ধ শব্দে দন্তস বসে। এখন এখানে তোমাকে একটা জিনিস মুখস্থ করতে হবে, মানে এখানে তুমি প্রশ্ন করা যাবে না, একটা প্রশ্ন করা যাবে না, ভাই সমাসবদ্ধ শব্দ কি? তো তবু আমি তোমাকে একটু সোজা বাংলায় যদি বলি যে সমাসবদ্ধ শব্দ হচ্ছে সমাসের যে উদাহরণগুলো আছে, তো এটা যখন তোমরা সমাস পড়বা তখন এটা ক্লিয়ার হবা। আমি আবার বলতেছি, যখন সমাস পড়বা তখন এটা ক্লিয়ার হবে, বাট এখন এই প্রশ্ন কইরো না। যেমন দুর্নীতি, সরি, সমাসবদ্ধ শব্দে কি হবে? সরি, এটা নত্যবিধানের নিয়ম, দুঃখিত, এটা নত্যবিধানের নিয়ম। আমরা এই নিয়মটা না লিখি, দুঃখিত, এটা নত্যবিধানের নিয়ম। আচ্ছা, এরপর লিখো যে ওই যে আগের মতো টবর্গীয় বর্ণে যুক্ত ব্যঞ্জনে কে বসে? মূর্ধন্য স বসে। ঠিক আছে? আগে আমরা কিন্তু এই নিয়মটা কিন্তু পড়েছি, যে বলেছি মূর্ধন্য বসে, আর স বসার দরকার হলে সেটা কি বসে? স বসার দরকার হলে সেটা কি বসে? মূর্ধন্য স বসে। ওকে, যেমন দেখো, যেমন কষ্ট, এই যে দেখো টয়ের সাথে যুক্ত হয়েছে, এই জন্য মূর্ধন্য স বসছে। যেমন দেখো শ্রেষ্ঠ, ঠয়ের সাথে যুক্ত হয়েছে, এই জন্য মূর্ধন্য স বসছে। বুঝতে পেরেছ? ভ্রষ্ট, টয়ের সাথে যুক্ত হয়েছে, এই জন্য মূর্ধন্য স বসছে। ওকে,
এইবার বলো ব্যাপারটা ক্লিয়ার কিনা, বলো এই 5টা নিয়ম ক্লিয়ার কিনা? ক্লিয়ার? বলো এই প্রশ্ন কি ক্লিয়ার? বলো যে সত্যবিধানের 5টি নিয়ম ক্লিয়ার কিনা, তাহলে আমরা একটু পরে আগাবো। এটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন না, বাট পরীক্ষাতে মাঝে মধ্যে চলে আসে। এবার আসো, প্রশ্নে বলা হচ্ছে যে বাংলা বানানে অনুযায়ী বিদেশি শব্দের 5টা হবে, এটা 5টা নিয়ম লিখো। চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর মানে টেস্ট পরীক্ষাগুলোতে এসেছে আর কি। তো এই প্রশ্নটা আমরা জানি, টু বি অনেস্ট এটা তোমার সলভ করা হয়ে গেছে। এই নিয়মগুলো 5টা নিয়ম আমরা পড়ে ফেলেছি। দেখো তো আমরা পড়েছি না যে কি পড়ছি, যে বিদেশি শব্দের বানানে সবসময় রসিকার বসে, 1 নাম্বার নিয়ম। বিদেশি শব্দের বানানে সবসময় দন্তন বসে, 2 নাম্বার নিয়ম। বিদেশি শব্দের বানানে সবসময় দন্তস বসে, 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম দেখো, অতৎসম শব্দের বানানে সবসময় কি বসে, এই বানানগুলো আমরা কিন্তু অলরেডি পড়ছি, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, এটা কি আমাদের নতুন করে পড়ার কোনো দরকার আছে বলো? এই নিয়মটা এগুলো আমরা পড়েছি, বিদেশি শব্দের বানানের যে নিয়ম এগুলো আমরা পড়েছি, ঠিক আছে? এগুলো আমরা পড়েছি, মানে সকল বিদেশি শব্দের বানানে কোন কোন নিয়ম বসে এই 5টা নিয়ম আমরা ইতিমধ্যে পড়েছি। মানে আগের অনেকগুলো নিয়ম পড়ছি না, এই নিয়মগুলো থেকেই তুমি ওই যে বিদেশি শব্দের যে নিয়মগুলো আমরা পড়ে এসেছি ওগুলো থেকে 5টা মিলেই তুমি ইজিলি তুমি দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এইবার বলো এটা কি বুঝছো? এইটার জন্য তো আর নিয়ম পড়ার দরকার নেই, আর তোমাদের পিডিএফে দেওয়া থাকবে, জাস্ট একটু দেখে নিয়ে। মানে এই নিয়মগুলো আমরা কিন্তু ইতিমধ্যে পড়ে ফেলেছি। এই কথা বলো না, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে বাংলা একাডেমি প্রণীত বানানের নিয়ম অনুযায়ী রসিকার, রসুকার, ক্ষীয়, তালবেশ এবং রেপের ব্যবহারের নিয়মগুলো আলোচনা করা। এটি হচ্ছে কি এইচএসসি 2018-তে প্রশ্নটা আসছে। এখন দেখো তো, রস্যই ব্যবহারের নিয়মটা আমরা শিখছি, একটা না হাজার হাজার নিয়ম শিখছি, তুমি একটা নিয়ম লিখলেই হবে, একটা নিয়ম লিখলে। ওই যে মনে আছে, আলি প্রত্যয় যুক্ত হলে রসিকার, আবলি আঞ্জলি যুক্ত হলে রসিকার। এরপর দেখো আমরা কিন্তু পড়েছি দেশ জাতি ভাষার বানানে রসিকার, দেশ জাতি ভাষা এগুলোতে রসিকার। তাহলে রসিকারের তো অলরেডি 3টা নিয়ম আমাদের পড়া শেষ। এখন রসুকারের নিয়মগুলো কি? রসুকারের নিয়মগুলো হচ্ছে অতৎসম শব্দের বানানে রসুকার বসে। ক্ষীয়র বানানটা কি আমরা পড়েছি, এই যে ক্ষণ, মানে তৎসম শব্দের বানানে সাধারণত ক্ষীয় বসে। তালব্যস্যের ব্যবহার, যে সমস্ত শব্দগুলো তালব্যস্যের ব্যবহার হয়, ঠিক আছে? এটা হচ্ছে ভাইয়া মিসিং লাগতেছে কিছু একটা, আপনি ক্লাসে মজা না করলে ভালো লাগে না, ক্লাস মজা না করলে ভালো লাগে না। আমি মানে ক্লাস নিতেছি এটাই তো অনেক, বাইসে আছি এটাই তো অনেক, অসুস্থতার ভিতরে ক্লাস নিচ্ছে আবার মজা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তাহলে এই নিয়মগুলো আমরা জাস্ট পিডিএফ থেকে একবার দেখে নিব। প্রথম 4টা নিয়ম, মেজর নিয়ম কেউ যদি বুঝে, এই 4টা নিয়ম থেকে বানাই অন্য নিয়মগুলোতে কমন পড়ে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। সো এখানে জাস্ট নিয়মগুলো, এই পিডিএফটা তোমাদেরকে দেওয়া হবে না, যে পিডিএফটা দেওয়া হবে ওটা থেকে প্রশ্নগুলো একটু দেখো, হয়ে যাবে। হ্যাঁ, একটু দেখো এই কয়টা নিয়ম, সর্বোচ্চ হাতে গোনা তোমার 5 থেকে 6টা নিয়ম পড়লেই তোমার কমন আসবে। টু বি অনেস্ট, আমাদের পিডিএফে যে নিয়মগুলো থাকবে এগুলো পড়লে এইচএসসিতে কমন আসবে। পুরো বানানের নিয়মে এর বাইরে কোনো প্রশ্নই নাই, পুরো বানানে এর বাইরে কোনো প্রশ্নই নাই, 5-6টা প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই নাই। কাজে তুমি তো এটা পড়লেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। তো আমাকে একটু জানিয়ে দাও বানান নিয়ম সংক্ষিপ্ত হ্যাঁ, সংক্ষিপ্ত ক্লাস, সংক্ষিপ্ত নিয়ম, এখানে সবকিছুই। তো আমাকে একটু জানাও, পিডিএফটা দিয়ে দিবা, একটু ভাষায় ভালো করে পড়ো। এই যে দেখো আমি অসুস্থ মানে প্রচন্ড অসুস্থতার ভিতরে আমি যদি 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে যদি তোমাকে পড়াতে পারি, তাহলে তুমি বাসায় বসে সুস্থ মানুষ, তুমি কেন পড়তে পারবা না? আমি যদি অসুস্থ হয়ে জ্বর নিয়ে, মানে আমার এখনো পা কাঁপতেছে, টু বি অনেস্ট এখন আমার পা কাঁপতেছে, আমি মানে ঠিক মতো দাঁড়াইতে পারতেছি, তো আমি যদি তোমাকে যদি এটা বুঝাইতে পারি, লিখে বুঝাইতে পারি, তো তুমি বসে বসে পড়তে পারবা না কেন? ঠিক আছে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।